আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তালি। সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সংসদের উত্তাপ গড়াচ্ছে রাজপথে। গণভোটের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী, এনসিপি সহ 11 দল। অন্যদিকে গণতন্ত্রের স্বার্থে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান চায় বিএনপি। বিশেষজ্ঞরা বলছেন, আলোচনার পথ বাদ দিয়ে রাজপথ বেছে নিলে সহিংসতার শঙ্কা থাকে, যার সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। গেল 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের। জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সংসদ অধিবেশন শুরুর 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংশোধন করতে হবে। এক্ষেত্রে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন। সংসদীয় রীতি অনুযায়ী আপনারা ওয়াকআউট করতে পারেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ বৈধ আইন নয় জানিয়ে সরকারি দল সংবিধান সংশোধনে শিগগিরই একটি কমিটি করার উদ্যোগ নিয়েছে। এতেই নাখোশ বিরোধী দলগুলো। সংসদে আলোচনার টেবিল ছেড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথ বেছে নিচ্ছে বিরোধীরা। তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এদিকে সরকারি দল বিএনপি চায় আলোচনার মধ্য দিয়ে সমাধান। ডিবেট হবে, ডিসকাশন হবে, উত্তপ্ত বিতর্ক হবে, ওর মধ্যে দিয়ে ভালোটা গ্রহণ করা এবং যেটা অপ্রয়োজনীয় সেটা বর্জন করা, এইভাবেই পার্লামেন্টের রীতিটাকে বহাল রাখতে হবে। কিন্তু আমারটাই মানতে হবে একটা ক্রেডিট নেওয়ার জন্য যে আমরা বাধ্য করালাম, সেটা যেন না। এই বাধ্য করাকরির যদি হয় তাহলে গণতন্ত্র অ্যাট স্টেক হবে, বিপন্ন হবে। সংসদ ছেড়ে রাজপথের কর্মসূচি দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আপনি যখন কোনো বিষয়কে সংসদের বাইরে নিয়ে যাবেন তখন কিন্তু এমনও হতে পারে যে এটা আপনার নিয়ন্ত্রণে থাকবে না। কারণ আপনি যখন মাঠে নিয়ে যাবেন এটা কর্মীদের কাছে চলে যাবে। এখন এক দলের কর্মীদের সাথে আরেক দলের যে কর্মীদের যে সংঘাত, সেটি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। একদিকে সংসদে আলোচনা হতে পারে, আরেকদিকে সংসদের বাহিরে রাজনৈতিক দলগুলো একসাথে আলোচনা করতে পারেন যে আমাদের এই সমস্যাগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি। অধ্যাপক আইনুল ইসলামের মতে সরকারি ও বিরোধী দলের বিরোধের সুযোগ নিতে পারে তৃতীয় কোনো পক্ষ। যে কোনো দল কিন্তু তৃতীয় কোনো দলকে এনগেজ করে সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে। ওই নির্বাচনের সময়ও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন দল তৃতীয় কোনো দলকে সুযোগ তৈরি করে দেওয়ার ব্যাপারে কমিটমেন্ট করছে, এক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে যে আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আপনাদেরকে সিকিউরিটি দিব। এই ধরনের কথাবার্তা কিন্তু হয়েছে। জাতীয় সংসদকে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে রূপান্তর করার তাগিদ দেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আইনুল ইসলাম। সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু সংসদ ওই জায়গাটায় কিন্তু থাকবে না যদি আপনি রাজনীতিটাকে এত তাড়াতাড়ি আপনি যদি বাহিরে নিয়ে যান। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। সরকারের নানামুখী উদ্যোগ ও সরবরাহ স্বাভাবিক রাখার পরেও কাটছে না জ্বালানি তেলের সংকট। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে তীব্র ক্ষোভ। প্রয়োজন মতো তেল না পাওয়ার অভিযোগ ভোক্তাদের, ফলে অনেকটা ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালকরা। পাম্প মালিকদের দাবি, অতিরিক্ত চাহিদা ও প্রয়োজনের চেয়ে বেশি মজুদের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। জ্বালানি মন্ত্রণালয় বলছে জ্বালানি পর্যাপ্ত মজুদ আছে, আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে তারা। এদিকে মালয়েশিয়া থেকে 34,000 টন ডিজেল নিয়ে বাংলাদেশে পৌঁছেছে অয়েল ট্যাঙ্কার জাহাজ শানগ্যাং ফাজিয়ান। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট পেট্রোল পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, পাম্পগুলোতে যানবাহনের লাইন কেমন দেখছেন এবং গ্রাহকরা চাহিদা মতো তেল পাচ্ছেন কিনা? জানি যে সংকটের আশঙ্কায় যে পাম্পগুলোতে প্রতিদিনের মতো ভিড় সেটি এখন অব্যাহত রয়েছে এবং দীর্ঘ সময় ধরে তারা সেই পাম্পটি বিজয় সরণি শুরু হলেও সেটির লাইন শুরু হয়েছে মহাখালী রেলগেট থেকে এবং ভোর থেকে তারা এখানে অপেক্ষা করছেন। যাদের সাথে আমার কথা হয়েছে তারা জানিয়েছেন যে ভোর থেকে তারা এখানে অপেক্ষা করছেন তেল পাম্পগুলোতে লাগানোর জন্য এবং বিশেষ করে আপনি জানেন যে শুক্র এবং শনিবার ডিপো বন্ধ থাকে, তারপরেও সরকারের বিশেষ তদারকিতে সেই ডিপোগুলোর মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। তবে তারা যেটুকু চাহিদা মতো যে পাম্প থেকে তেল পাওয়ার কথা সেটি তারা বলছেন যে তাদেরকে সীমিত দেওয়া হচ্ছে। সবাইকে বিতরণ করার জন্য পাম্প কর্তৃপক্ষ বলছেন যে সবাই যেন ঠিকমতো তেল পেতে পারে সেই জন্য তারা সেইভাবেই দিচ্ছেন এবং সেই কারণে এই যে লাইন দীর্ঘ সেটি কিন্তু কোনোভাবেই কমছে না এবং অনেক পাম্পগুলো এখনও সচল না হওয়ায় এই যে পাম্পগুলোর যে দীর্ঘ সূত্রতা অপেক্ষা করা মানুষের যে চালক
যারা রয়েছেন সংশ্লিষ্ট পরিবহন কর্মচারীরা যারা রয়েছেন সবাই এখানে ঘন্টার পর ঘন্টা সময় অপেক্ষা করছেন। এবং আমরা যদি তাদের সাথে কথা বলতে চাই যে আপনি কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন? আসসালামু আলাইকুম। জি, আমি ভোর 5:30 আসছি, এখনো নাস্তা না করে বসে আছি। কি করব, কিছু করার নেই। না, ছিল না, পরিচিত তো কেউ নেই, সময়ও যাচ্ছে না। বলছে 600 টাকা দিবে, এর বেশি দিবে না, ফুল ট্যাঙ্কি দিবে না। আমরা শুনছিলাম, আমরা আরো একজনের সাথে কথা বলতে চাই যে এখানে দাঁড়িয়ে আছেন। আপনি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন? এই আসলে কি আমরা একটা চাকরি করি আর কি। তাহলে সিরিয়াল ধরছি সকাল 6টা 20 মিনিটে, আর এখন পর্যন্ত এখানে আসছে। আমরা একজন পরিবহন চালকের সাথে যারা রয়েছেন গাড়িতে তার সাথে কথা বলতে চাই। আপনি কতক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং আসলে এই তেলটি আপনার জন্য সমস্যা হয় কিনা? আমি 4 ঘন্টার ভোর 4টা বাজে দাঁড়াইছি লাইনে। এখন পাম্পের কাছাকাছি আসছে, এখন কাছাকাছি আসছি, শান্তি লাগতেছে। কতটুকু দিবে আপনার কাছে? এখন তো বল না, এটা তো আগে তো ফুল নিতাম, এখন কতটুকু দেয় জানি না। এই যে সমস্যা, সময়ের একটা ব্যাপার। কিছু করার নাই তো, দেশের যে এইভাবে এটা তো আমার একলার জন্য, সবার জন্যই। আমরা শুনছিলাম আসলে তারা যে অপেক্ষা করছেন এবং তাদের যে ভোগান্তি কোনোভাবেই সেটি কাটছে না, এবং যে কারণে তারা অপেক্ষা করলেও বাধ্য হয়ে তারা তেল যতটুকু পাওয়ার কথা ততটুকু পাচ্ছেন সেইটুকু নিয়েই তারা সন্তুষ্টি থাকতে চাচ্ছেন। কারণ যানবাহনটি যদি সচল রাখতে হয় তাকে এই পাম্পে আসতেই হবে, পাম্পগুলোতে, এবং তাদেরকে তেল নিতেই হবে। তানি। জাহিদ, ধন্যবাদ আপনাকে। এবারে আমরা চলে যাচ্ছি চাঁদপুরে, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, জ্বালানি তেলের সংকট নেই এটি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, তারপরও আমরা দেখেছি যে গ্রাহকদের মধ্যে তেলের চাহিদা বেড়ে গেছে। এ বিষয়ে ক্রেতারা কি বলছেন এবং আপনি সরেজমিনে কি দেখেছেন? আসলেই কি জ্বালানি তেলের লাইন লম্বার কারণে সংকট মনে হচ্ছে, নাকি তেল মজুত করার, অবৈধভাবে মজুত করার কোনো বিষয় দেখতে পেয়েছেন? তানি, আপনি যেমনটি বলছিলেন, আসলে জ্বালানি তেলের যে সংকটটি সেটি আসলে পাম্প হাউসে এসেও বলছে যে তেলের সংকট নেই, আবার ডিপোতে গিয়ে খবর নিয়েছি যে বলছে যে তেলের সংকট নেই। কিন্তু মধ্যস্থ যেখানে যে সমস্যাটা সেটা হলো যে আসলে গ্রাহকদের যে চাহিদা অনুযায়ী সে তেল পাচ্ছে না গ্রাহকরা এসে। আমি এখন যে পাম্পটিতে দাঁড়িয়ে আছি সেই পাম্পটি হলো ফয়সাল ফিলিং স্টেশন। তারা বলছে যে, আমি তাদের সাথে এখন কথা বলেছি, তারা বলছে যে আজকে তারা তেল দিতে পারবে না, অকটেন ডিজেল এবং পেট্রোল কোনোটাই দিতে পারবে না, কারণ তাদের কাছে আজকে তেল নেই। আবার আরেকটি ফিলিং স্টেশনে যোগাযোগ করেছি, তারা বলছে যে সেখানেও তারা কোনো তেল দিতে পারবে না আজকে। এইরকম চাঁদপুরে জেলায় 15টি পাম্প হাউস রয়েছেন, সেই 15টি পাম্প হাউসে আপাতত সকাল থেকে এই পর্যন্ত কোনো পেট্রোল পাম্পে তেল পাচ্ছে না, এবং যারা হুন্ডা সিরিয়াল লম্বা করে সিরিয়াল নিয়ে আসছিল তারা কিন্তু আস্তে আস্তে অনেকে নিরাশ হয়ে চলে যাচ্ছেন। এখন আমি দেখতেছি যে এখানে কিছু হুন্ডা রয়েছেন, তারপরও কিছু ট্রাক বা ছোট ছোট গাড়িগুলি সেগুলো তারা নিরাশ হয়ে যাতায়াত পথে যাচ্ছে না, এবং সামনে সামনে যে পেট্রোল পাম্পগুলিতে দেখছেন সেগুলিতে পাচ্ছেন। সবচেয়ে বড় কথা হলো যে আগে অনেকে যে শ্যালো মেশিন গুলা যে মানে কৃষিকাজে যে শ্যালো মেশিন গুলি ব্যবহার হতো সেগুলি কিন্তু এখন, আগে রাস্তার পাশে যে বোতলে বিক্রি করতো সেইগুলি কিন্তু এখন আর বোতলও পাচ্ছে না, খুচরা বিক্রেতার কাছ থেকে পাচ্ছে না। তারা কিন্তু এখন নিজেরাই শ্যালো মেশিন নিয়ে পেট্রোল পাম্পে উপস্থিত হচ্ছেন। সব মিলিয়ে গতকালকে কিন্তু চাঁদপুরের স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানি এই পেট্রোল পাম্পটিতে কিন্তু এসে সরেজমিনে এসে পরিদর্শন করেছেন, এবং তিনি অনেকটা ভিড় ভাট্টা দেখে কিন্তু উনি শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছেন, এবং পুলিশ প্রধান ছিল। কিন্তু আজকে এখন পর্যন্ত আমি এই পেট্রোল পাম্পে এখন পর্যন্ত কোনো পুলিশ দেখতে পাইনি, এবং আমির হোসেন যেখানে আরো কয়েকটি পেট্রোল পাম্পে গিয়েছি সেখানেও কোনো পুলিশ দেখতে পাইনি। তবে তারা বলছে যে পুলিশও আসবে। আর এখানকার যে পেট্রোল পাম্পের ফয়সাল সাহেবের সাথে কথা বলেছি, তারা বলছে যে আজকে তাদের এখানে তেল পাওয়া যাবে না, আজকে সম্পূর্ণ বন্ধ, এবং ইতিমধ্যে তারা একটি সাইনবোর্ডও ঝুলিয়ে দিয়েছেন যে তেল দেওয়া বন্ধ। অর্থাৎ এইরকম পেট্রোল পাম্পে, অনেকগুলো পেট্রোল পাম্পে কিন্তু এরকম ভাবে সাইনবোর্ড ঝুলিয়ে তারা তেল দেওয়া বন্ধ বলে দিচ্ছে, এবং তারা কিন্তু পেট্রোল পাম্পের চারপাশে কিন্তু দড়ি দিয়ে, বাঁশ দিয়ে কিন্তু অনেকটা বেড়িবাঁধ দিয়ে রেখেছে যেন কেউ ঢুকতে না পারে। তো সব মিলিয়ে যে সমস্যাটা, সেই সমস্যাটা আসলে কৃত্রিম সমস্যার সৃষ্টি করছে বলে এখানকার লোকজন জানিয়েছে। তারা বলছেন যে, ধন্যবাদ আপনাকে। এদিকে আমদানি করা জ্বালানি নিয়ে 6টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ইতিমধ্যে এসব জাহাজ থেকে পণ্য খালাসের কাজ চলছে। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে শুক্রবার 6টি জাহাজ বন্দরে ফেরে। এসবের 2টিতে এলপিজি, 1টিতে এলএনজি গ্যাস অয়েল ও 2টি এবং 1টিতে ইথাইলিনবাহী। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়া থেকে আরও প্রায় 34,000 টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ বন্দরে ফেরার কথা রয়েছে। জ্বালানি আমদানির ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত খালাস কার্যক্রম শেষ করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চলমান জ্বালানির সংকট নিরসনে সন্ধ্যা 6টার মধ্যে মার্কেট বন্ধ করতে বলা হলেও বেশিরভাগ স্থানেই তা মানা হয়নি। প্রথম দিন হয় অনেকেই বিষয়টি জানতেন না, আবার যারাও জেনেছেন তাদের মধ্যেও মানতে ছিল অনীহা। ব্যবসায়ীদের পক্ষ থেকে সময় পরিবর্তনের দাবি জানানো হয়েছে। সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি 1 ঘণ্টা কমিয়ে আনা হলেও শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত আসবে রোববার। বিস্তারিত মুনতাসির মামুনের রিপোর্টে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় সন্ধ্যা 6টার মধ্যে দেশের সব মার্কেট বন্ধের সিদ্ধান্ত দেয় সরকার। শুক্রবার ছুটির দিনে তা বেশ ঢিলেঢালাভাবে পালন করে ব্যবসায়ীরা। নির্ধারিত সময়ের অনেক পরেও বিভিন্ন মার্কেটের দোকানপাট খোলা রাখতে দেখা যায়। তবে কেউ কেউ সন্ধ্যা 6টার মধ্যেই দোকান বন্ধ করেন। সরকারের নতুন সিদ্ধান্তের সঙ্গে তাল মেলাতে পারছে না অনেক ব্যবসায়ীরা। তারা সরকারকে দোকান খোলার সময় পরিবর্তনের দাবি জানান। বর্তমানে জ্বালানি যে পরিস্থিতি তার উপরে ডিপেন্ড করে সরকার সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু আমাদের ব্যবসায়ীর দিকটাও চিন্তা করতে হবে। সকালে কোনো কাস্টমার তেমন হয় না, আমাদের বিকালের পরে কাস্টমার আসে। 6টা বাজে বন্ধ করলে আমাদের ব্যবসায়ীদের জন্য ক্ষতি। ক্রেতারা বলছেন অফিস শেষেই সন্ধ্যার পরে তাদের কেনাকাটার সুযোগ হয়। আমাদের কাজ কাম শেষ করে তো আমরা ফ্রি টাইমটাই আমরা 6টার দিকে বা এই আরও রাত্রেই আসি যে মার্কেটিং করতে। তো এই টাইমটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ব্যবসায়ীদের জন্য ক্ষতি হবে, আমাদের জন্য ক্ষতি হবে। ব্যবসা এবং আমাদের সন্তুষ্টি দুইটারই কম্বিনেশনের জন্য এটা বিবেচনা করা যেতে পারে। সময় পরিবর্তনের দাবি জানান দোকান মালিক সমিতির সভাপতি। কাস্টমার জমেই সন্ধ্যার পর থেকে, যদি আপনারা এটা সময় ভিত্তিক করতেছেন, সরকার যেটা সিদ্ধান্ত নিতেছে সেইখান থেকে যদি আমাদেরকে লাঞ্চের পর থেকে খোলা দিয়ে যদি রাত 9টা 10টা পর্যন্ত করা যায়। চলমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবেলায় বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভা বৈঠকে সরকারি ও বেসরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকাল 4টা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন চলবে সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত। মার্কেট সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা রাখা এবং আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি বেসরকারি সকল অফিস। মুনতাসির মামুন, RTV, ঢাকা। দেশের বেশিরভাগ জেলায় ছড়িয়ে পড়েছে হামের প্রাদুর্ভাব। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা। গত 19 দিনে দেশে হাম রোগে আক্রান্ত হয়ে 94 শিশুর মৃত্যু হয়েছে, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এ সময় 9 শিশুর মৃত্যু হামের কারণে নিশ্চিত হয়েছে। একই সময় 711 জন শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়। এমন পরিস্থিতি উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে, হামে আক্রান্ত শিশুদের 69% বয়স 2 বছরের নিচে, 34% বয়স 9 মাসের কম। পরিস্থিতি মোকাবেলায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই মুহূর্তে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, এই যেখানে আপনি রয়েছেন সেখানে হাম আক্রান্ত রোগীর সংখ্যা কত, এবং সেই সাথে জানাবেন যে চিকিৎসকরা আসলে কি বলছেন। তানি, হামের প্রাদুর্ভাব যে মহামারী আকার ধারণ করেছে সেটি এই হাসপাতালগুলোতে আসলে সেই চিত্র ফুটে উঠছে। অর্থাৎ আমি যে হাসপাতালতে আছি এই হাসপাতালের বেডে কোনো জায়গা নেই। ইতিমধ্যে একেবারে মেঝেতে এবং লিফটের আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোতে রোগীরা অবস্থান করছেন। আপনাকে যদি একটু ক্যামেরার চোখে দেখাতে চেষ্টা করি, সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে হাসপাতালের বারান্দায় হতে শুরু করে সিঁড়ির গোড়ায় হতে শুরু করে একদম মেঝেতে যেখানে একটু ফাঁকা আছে সেখানে একটা বেড বিছিয়ে কিন্তু এই রোগীদেরকে রাখা হয়েছে। অর্থাৎ এই থেকে বোঝা যাচ্ছে যে আসলে হাসপাতালে রোগীদের চাপ আগের তুলনায় অনেকাংশ বেড়েছে এবং এই হাসপাতালটিতে একটি সংক্রামক ব্যাধি হাসপাতাল। এখানে এই ধরনের রোগগুলোর চিকিৎসা হয় এবং সেটা আমরা গত 2-1 দিন ধরে যে পরিমাণ রোগীদের চাপ দেখেছি সেটা কিন্তু অনেকটাই বেড়েছে এমনটা দেখতে পাচ্ছি। সেই সাথে এখানকার রোগী এবং তাদের স্বজনদের সাথে কথা বলেছি আমরা, যেটা জানতে পেরেছি যে আসলে তারা বলছেন যে তারা বেশ কিছু লক্ষণ নিয়ে কিন্তু এখানে আসছেন, তবে অধিকাংশ শিশুরা কিন্তু খুব খারাপ অবস্থায় আছে এমনটা জানিয়েছেন। তবে যে হামের কারণে অর্থাৎ টিকা না নেওয়ার কারণে যে হামটি প্রাদুর্ভাবটি ছড়িয়ে পড়েছে সেক্ষেত্রে আমরা দেখেছি যে 9 মাস এবং 15 মাস বয়সী শিশুরা টিকা নেওয়ার কথা। তবে এই ক্ষেত্রে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে 4 বছর 5 মাস 5 মাস বয়সী শিশুরাও কিন্তু এই টিকা এই না নেওয়ার কারণে আক্রান্ত হয়েছে। এর ফলে বোঝা যাচ্ছে এই প্রাদুর্ভাবটি কিন্তু একটি
ব্রেকআউট আকারে ধারণ করেছে, অর্থাৎ 9 মাস বয়সে যে শিশু টিকা নেওয়ার কথা সেক্ষেত্রে দেখা যাচ্ছে কম বয়সী শিশুরা কিন্তু এতে আক্রান্ত হচ্ছেন। সে সাথে এখানকার চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদের রোগীর চাপ বেড়েছে এবং বিশেষ করে জেলা পর্যায় থেকেও কিন্তু এই রোগী আসতে শুরু করেছে। আপনি জানেন যে ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 54টি জেলাকে হুমকি স্বরূপ হিসেবে অর্থাৎ হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে এমন একটি তথ্য প্রকাশ করেছেন। সে সাথে তারা বিশেষ করে 5টি জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে স্বীকৃতিও দেওয়া হয়েছে। তার মধ্যে আমরা এই জেলাগুলোর মধ্যে জানি যে পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এই জেলাগুলো খুবই হটস্পট হিসেবে গণনা করা হয়েছে। সেই সাথে সিটি কর্পোরেশনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং বরিশাল সিটি কর্পোরেশনকে কিন্তু উচ্চ ঝুঁকিপূর্ণ সিটি কর্পোরেশন হিসেবে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে। সেই সাথে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে চাই, আপনি জানেন যে সরকারি একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে গতকালকে। সরকারি যারা ডাক্তাররা রয়েছেন, যারা ছুটি এবং কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে সবার ছুটি বাতিল করেছে এবং সেটির কিন্তু আমরা হাসপাতালে দেখতে পাচ্ছি যে আসলে তাদের উপস্থিতি আমরা এখানে দেখা যাচ্ছে। সেই সাথে আপনাকে জানিয়ে যে আসলে ডাক্তারদের উপস্থিত থাকলেও রোগীর চাপ বৃদ্ধি পাওয়ার কারণে, অর্থাৎ এত রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে তারা কিন্তু হিমশিম খাচ্ছে আমাদেরকে এমনটা জানিয়েছেন। বিশেষ করে এখানকার যারা নার্স রয়েছেন এবং যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা বলছেন যে আসলে ধারণ ক্ষমতার বাইরে গিয়ে রোগী হওয়ার কারণে তারা কিন্তু এই সমস্যা পড়ছেন। তো তার ধন্যবাদ আপনাকে। হাম পরিস্থিতি নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, ময়মনসিংহে হামের যে প্রাদুর্ভাব সেটির চিত্র কেমন, এবং একই সাথে জানাবেন যে এই হামের কারণে যাতে বেশি আতঙ্কগ্রস্ত না হয় রোগীরা এবং যথাযথ চিকিৎসা নিতে পারে সেই ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? তানি, আপনি বলেছেন যে ময়মনসিংহে কিন্তু হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিনই কিন্তু হাম এর উপসর্গ নিয়ে কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন শিশুদের নিয়ে তার অভিভাবকরা, এবং বিপুল পরিমাণ শিশুও কিন্তু ভর্তি হচ্ছেন। তবে গত 20 দিনে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 6 জন শিশু মারা গেছে হাম আক্রান্ত হয়ে, এবং গতকালও কিন্তু একজন মারা গেছে। তবে চিকিৎসকরা বলছেন যে এই হাসপাতালে যারা ভর্তি হচ্ছেন যে শিশুরা উপসর্গ নিয়ে, তাদের বেশিরভাগই হামের লক্ষণ নিয়ে ভর্তি হচ্ছেন, কিন্তু হাম আক্রান্ত শিশু অর্ধেকের একটু বেশি। তবে যারা ভর্তি হচ্ছেন তাদের কিন্তু হাম ছাড়াও কিন্তু নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ জ্বর এইসবের লক্ষণ রয়েছে। এবং চিকিৎসকরা বলছেন যে হাম ছড়িয়ে পড়ার কারণ, হাম একটি ছোঁয়াচে রোগ যা সর্দি কাশির মাধ্যমে কিন্তু বাতাসে ছড়িয়ে পড়ে। তাই তারা হাম আক্রান্ত শিশুদের আলাদা রাখতে বলা হয়েছে অন্যান্য মানুষের কাছ থেকে, এবং তাকে যথাযথভাবে চিকিৎসা দিতে বলা হয়েছে। ধন্যবাদ আপনাকে। এবার সাফ অনূর্ধ্ব 20 ফুটবল প্রসঙ্গ। দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে আবারও দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখল লাল সবুজের প্রতিনিধিরা। কাজী মাহিম হাসানের সহায়তায় জিএম মাহমুদের রিপোর্ট। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শিরোপা জিতল বাংলাদেশ। ট্রাইবেকারে ভারতকে 4-3 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বাংলাদেশের যুবারা। রোনান সুলিভানের ঠান্ডা মাথার সাহসী পানেনকা বাংলাদেশকে এনে দিল টানা দ্বিতীয় শিরোপা। অবশ্য এই দিন শিরোপা ধরে রাখার লড়াইয়ে মালদ্বীপের মালে ন্যাশনাল স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে থাকে লাল সবুজের প্রতিনিধিরা। একের পর এক আক্রমণ, পাল্টা আক্রমণের পসরা সাজিয়ে ভারতকে চাপে রাখে মার্ক কক্সের শিষ্যরা। তবে গোলের দেখা মিলছিল না কিছুতেই। পাল্টা আক্রমণে ভারতও চেষ্টা চালালেও প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি। বিরতি থেকে ফিরে আরো ক্ষুধার্ত হয়ে মাঠে নামে বাংলাদেশের যুবারা। আক্রমণের ধার বাড়িয়ে ভারতের রক্ষণ ভাগে বারবার হানা দেয় তারা। তবুও শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত গোলশূন্যই থাকে ম্যাচটি। ফলে শিরোপা নির্ধারণের ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। দারুণ স্নায়ুচাপ ধরে রেখে লড়াই শুরু করে মার্ক কক্সের শিষ্যরা। প্রথমেই ভারতের ঋষি সিং এর শট রুখে দিয়ে জয়ের পথ প্রশস্ত করেন গোলরক্ষক ইসমাইল হোসেন। একের পর এক নিখুঁত শটে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর দুই দলই আরো একটি করে শট জালে জড়াতে ব্যর্থ হলে চাপ বাড়ে। শেষ পর্যন্ত রোনান সুলেভানের নিখুঁত শট জালে জড়ালে জয়োল্লাসে মাতে বাংলাদেশ।
এদিকে সাফ জয়ে যুবাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রীড়া প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছেন আর্থিক পুরস্কারেরও। স্পোর্টস ডেস্ক, RTV। এবার জানাবো ইরান যুদ্ধের খবর। একদিনে F-15 উদ্ধারে আসা আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে নিজস্ব আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্রের একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করে তেহরান। এদিকে এসব ঘটনা ইরানের সঙ্গে সম্ভাব্য বৈঠকে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। এক আঘাত না সামলাতেই যুক্তরাষ্ট্রের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। স্থানীয় সময় শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা চালিয়ে একটি A-10 মডেলের মার্কিন যুদ্ধবিমান হরমুজ প্রণালীর কাছে ভূপাতিত করা হয়েছে। এর আগে একই দিনে ইরানের ভূখণ্ডে একটি F-15 মডেলের মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মার্কিন গণমাধ্যমগুলো বলছে সেটির উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়েই পাল্টা হামলার শিকার হয়েছে A-10 ওয়ার্থক বিমানটি। এ সময় বিমানে থাকা 2 ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের সেনাবাহিনী সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি জানিয়েছেন, নিজেদের নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিমানটি ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি মিথ্যা প্রমাণ করেছে তেহরান। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিস্তারিত জানানো হয়েছে। তবে ট্রাম্প জানান, এসব ঘটনায় ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার ওপর কোনো প্রভাব পড়বে না। তার মতে এটা যুদ্ধ, তাই আলোচনায় এর প্রভাব নেই। এর মাঝেই তেল আবিবের কাছে বনে ইব্রাক এলাকায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর অন্তত 17টি স্থানে ক্ষেপণাস্ত্রের টুকরো ছিটকে পড়েছে। এতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া গেছে। রোশহাইনের আবাসিক এলাকাতেও ঘরবাড়ি, যানবাহন ও বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করেছে ইসরায়েল। দেশটির লিতানি নদীর ওপর 2টি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের দাবি ইসরায়েলি বাহিনীর। বিনিয়ামিন, RTV। দিনাজপুরের বীরগঞ্জে সিজারিয়ান অপারেশনের সময় এক প্রসূতি নারীর মৃত্যু হয়েছে। এ সময় ক্লিনিকে হামলা, ভাঙচুর ও সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার বিকেলে উপজেলার সরঞ্জা গ্রামের সমেজা খাতুন প্রসব ব্যথা নিয়ে বীরগঞ্জ ক্লিনিকে ভর্তি হলে তাকে সিজারিয়ান অপারেশনের জন্য নেওয়া হয়। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে জেলার জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনার পর ক্লিনিকের মালিক সহ চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফরা হাসপাতালটিতে তালা দিয়ে পালিয়ে যান। তাদের যে অভিযোগ, সেটা বিদ্যমান যে আমাদের আইন আছে সেই অনুযায়ী মামলা করবে। মামলার পরবর্তীতে তদন্ত হবে, যেটা স্বাস্থ্য আমরা আপাতত। এবারে IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় জ্বালানি সাশ্রয় এবং দেশীয় অর্থনীতিতে সম্ভাব্য চাপ মোকাবেলায় আগামী 3 মাসের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সাম্প্রতিক ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। তবে বাংলাদেশ সরকার ভর্তুকি নীতি অব্যাহত রাখায় দেশের অভ্যন্তরীণ বাজারে এখনও জ্বালানির মূল্য অপরিবর্তিত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে সরকার বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকবে। ব্যাংকিং কার্যক্রম চলবে বিকেল 3টা পর্যন্ত। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে সন্ধ্যা 6টার মধ্যে সব ধরনের মার্কেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে মন্ত্রী ও সচিবদের খরচ 30% কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ব্যারেল প্রতি $109 ছাড়িয়েছে। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আরও বড় ধরনের হামলার হুমকি দেওয়ার পরই এমনটি ঘটল। এর আগে গত বুধবার অপরিশোধিত জ্বালানি তেলের ব্যারেল প্রতি দাম $100 নিচে নেমে গিয়েছিল। বাজারে আশা ছিল ট্রাম্প হয়তো যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র কিভাবে সরে আসবে সে বিষয়ে কিছু বলবেন, কিন্তু তার ভাষণে আগের অবস্থানেরই পুনরাবৃত্তি হয়েছে। ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা নেই। অন্য দেশগুলোকে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি পরিবহন স্বাভাবিক করতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আবারও খেলার খবর।
এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের এ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। থাইল্যান্ডের রাজামঙ্গলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। প্রথম ম্যাচে ভিয়েতনামকে হারিয়ে গ্রুপে সুবিধাজনক অবস্থানে রয়েছে চীন। এদিকে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে হারের পর সেমির দৌড়ে নিজেদের টিকিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই কোচ পিটার বাটলারের দলের। তাই জয় নিয়েই মাঠ ছাড়তে চায় লাল সবুজের প্রতিনিধিরা। এদিকে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক থাইল্যান্ড। থামাসাত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।